আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক, একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। গুম খুনের অভিযোগের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 11 জনের বিরুদ্ধে 26 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। নির্বাচন কমিশনে কুমিল্লা অঞ্চলের 6টি জেলার 18টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু, আগামীকাল যোগ দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গাজা শহরের আরো ভিতরে প্রবেশ করল ইসরায়েলি বাহিনী, একদিনে আরো 63 ফিলিস্তিনিকে হত্যা। এবং সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 276 রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময় কর্মসূচি, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতার নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চেহারা। এতে খুশি তিস্তা পাড়ের মানুষেরাও। বিশ্লেষকরা মনে করছেন প্রকল্পটি উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং ফসল উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভূ রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিস্তারিত সাদ্দাম হোসাইনের প্রতিবেদনে। বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ এবং কৃষি সেচ ব্যবস্থার টেকসই সমাধানের লক্ষ্যে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। সরকার জানিয়েছে খুব শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশের উত্তরাঞ্চলের কোটি মানুষকে দাড়িতে নিচে রেখেছিলেন, যার নেপথ্যের কারণ ছিল ভারতকে খুশি রাখতে তিস্তায় পানি চুক্তি বাস্তবায়ন না করা। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তিস্তা পাড়ের মানুষের দুঃখ বলেনি। তাই তো প্রধান উপদেষ্টা চীন সফরের পর শুরু হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম। ইতিমধ্যে চীন সরকারের অর্থায়নে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট সই করার পক্ষে মত দিয়েছে দুই দেশ। প্রকল্প শুরুর ঘোষণায় তিস্তা তীরবর্তী মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। বহুদিন ধরে নদী ভাঙ্গন আর জীবিকা সংকটে থাকা কৃষক ও এলাকাবাসী আশা করছেন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে তাদের জীবন ও অর্থনীতি। বিগত সরকারের আমলে 3.5 লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট দক্ষিণাঞ্চল ঢাকায় হয়েছে। রংপুরের উত্তরাঞ্চলের জন্য কোনো মেগা প্রজেক্ট ছিল না।
নদীর ভাঙনে দারিদ্র বাড়ছে, এখানে কর্মহীনতার সৃষ্টি হয়েছে। এখানে প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় তিনি চীন গেলেন, চীনে গিয়ে সুখবর নিয়ে আসলেন যে ওই চুক্তি নবায়িত হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এরপরে পানি সম্পদ উপদেষ্টা আসলেন রংপুরে গণশুনানিতে তিস্তা নিয়ে। নদীর পারে আমরা গেলাম, আমরা উপস্থিত ছিলাম। তিনি বললেন আমাকে 2 বছর সময় দেন, বিগত সরকার এটা সেলফে তুলে রেখেছিল, আমরা এটা চালু করব, আবার নবায়িত করেছি। এটা বিশেষজ্ঞরা বলছেন শুধু নদী খনন আর বাঁধ নির্মাণ নয়, এই প্রকল্পে থাকতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তিস্তার বাইরের অঞ্চলগুলোতেও যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই ব্যবস্থা। তবেই প্রকল্পের সুফল সারা দেশে পৌঁছে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই মহাপরিকল্পনার ফলে যে ডাউন স্ট্রিমে কি এফেক্ট হতে পারে, পরিবেশের উপর কি এফেক্ট হতে পারে, সেই স্টাডিগুলি থাকা দরকার এবং আমাদের দেশে বিশেষজ্ঞরা নিয়ে একটা প্যানেল করে এটার যে বাস্তবায়নে ভবিষ্যতে যে নো রিগ্রেট আমরা করতে পারি এবং বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অন্যদিকে আমাদের যে সংস্থাগুলি আছে পরিবেশ অধিদপ্তর, তাদের পরামর্শ নেওয়া উচিত, যাতে আমরা একটা সুন্দরভাবে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি এবং যার পরবর্তীতে কোনো এফেক্ট এখানে না থাকে আর কি। বিশ্লেষকরা মনে করছেন চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা বাড়বে বাংলাদেশের কূটনৈতিক শক্তিও। যদি আমরা সত্যিকার অর্থে চীনের সহযোগিতায় এই জায়গায় নদী ব্যবস্থাপনাটা আমরা করতে পারি, তাহলে এইখানে আমরা একটা নতুন দিগন্তের উন্মোচন করব যে বাংলাদেশ আঞ্চলিক রাষ্ট্রগুলোর, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। আমাদের যে ভারতের উপর যে নির্ভরশীলতা পানির ক্ষেত্রে, এটা অনেকাংশে কমে আসবে। আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটা পার্শ্ববর্তী দেশের বৈরিতা সত্ত্বেও, তাদের বিরোধিতা সত্ত্বেও আমরা নিজেদের স্বার্থ, নিজেদের সম্পদকে রক্ষা করতে পারি এবং আমাদের জনগণের সমস্যার সমাধান করতে পারি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু উত্তরাঞ্চলের নয়, গোটা দেশের জন্যই হতে পারে উন্নয়নের বড় নিয়ামক। সাদ্দাম হুসাইন, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7ম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের দিনের দ্বিতীয় সাক্ষী রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের ডাক্তার রাজিবুল ইসলামের আগের একই বিভাগের অফিস সহকারী গিয়াস উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে এই মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল। মামলার 81 জন সাক্ষীর মধ্যে এর আগে 6 দিনে 16 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে গত 16 বছরে সংঘটিত গুম খুনের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 26 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনাল 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেফতার করা 4 জনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এছাড়াও মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আজ সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং অপর আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি। শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির শুরুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভৌগোলিক অখণ্ডতা রাখার পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানির শুরুতে তিনি কথা বলেন। আজ শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া 2, 3 ও 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10 ও 11, নোয়াখালী 1, 2, 4 ও 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনের শুনানি অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত এ শুনানি চলবে আগামী 3 দিন অর্থাৎ 27 আগস্ট পর্যন্ত। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আখন্দ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজনদের নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিচ্ছেন 40টি দেশের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিতে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। 24, 25 ও 26 আগস্ট কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য 3টি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তার প্রথমটি আজ কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে 30 সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে 170টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটি বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, যেই গণহত্যার ঘটনা ঘটেছে, তাদের কথা আন্তর্জাতিক ফোরামে আসা অনেকটা কষ্টকর। এদিকে কক্সবাজারের সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা থাকবেন। অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা এখানে থাকবে। তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবেন, তাদের কথা বলতে পারবেন। এদিকে কক্সবাজারের আন্তর্জাতিক সম্মেলন ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, সরকার ওয়াকফ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ওয়াকফ হিসাব নিরীক্ষক বিষয়ক সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন এলাকায় ওয়াকফ সম্পত্তি বেদখলে রয়েছে। অনেক বেদখল সম্পত্তি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। তিনি এই কার্যক্রমের মাধ্যমে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এটি একটি অসৎ চক্রান্ত। সভায় ওয়াকফ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ স্টেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে গেল 24 ঘণ্টায় কমপক্ষে আরও 63 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদার বাহিনী গাজা সিটির ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করছে। বিধ্বস্ত শহরটিতে অবস্থান করা নিরুপায় প্রায় 10 লাখ মানুষকে পুরোপুরি উচ্ছেদ করতে যাচ্ছে ইসরায়েল।
শনিবার আল জাজিরা আরবির হাতে আসা ফুটেজে দেখা গেছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে, যা ওই অঞ্চলে সামরিক স্থল অভিযান সম্প্রসারণের ইঙ্গিত বহন করছে। এর আগে শনিবার ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমে আজদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে। এতে 16 জন নিহত হন, যাদের মধ্যে 6 শিশু রয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। দিনভর মানবিক সহায়তার খোঁজে থাকা অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে আরও 8 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে 2 শিশু রয়েছে, গত 24 ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে মারা গেছে। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 281 জনে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধার কষ্টে প্রায় 3,20,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির শিকার এসব শিশুর চিকিৎসা করতে অন্তত 10টি হাসপাতালের দরকার বলে জানিয়েছেন গাজা সিটির সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন দেশের অনুদান ও সহায়তা পরিচালিত আইপিসির প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় দুর্ভিক্ষের দাবি অস্বীকার করেছে। কিন্তু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আইপিসির প্রতিবেদন আমলে নিয়ে এক বিবৃতিতে গাজার দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় ও মানবতার ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। আরও জানাচ্ছেন সীমা শারমিন। অপুষ্টি এখন গাজার অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। শিশুদের পাশাপাশি গাজার বিভিন্ন হাসপাতালে আহত হয়ে যারা ভর্তি হয়েছেন তারাও বিভিন্ন মাত্রায় অপুষ্টিতে ভুগছেন। এই সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। গাজা সিটির একটি শিশু হাসপাতালের পরিচালক আহমেদ আল ফারা জানান, তাদের হাসপাতালে ভর্তি 120 জন শিশু তীব্র অপুষ্টির শিকার। যেসব শিশু অপুষ্টিতে ভুগছে সারা জীবন তাদের মাশুল গুনতে হবে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে শনিবার বেলা 3টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় গাজায় অপুষ্টিতে আরও 8 শিশু মারা গেছে। ইসরায়েল হামলা শুরুর পর গত প্রায় 2 বছরে গাজায় এই নিয়ে অন্তত 281 জন অপুষ্টিতে মারা গেছেন, যাদের মধ্যে শিশু 114 জন। শুক্রবার দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি এক প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকার গাজা নগর প্রশাসনিক অঞ্চল ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ চলছে। এতে অন্তত 5,14,000 গাজাবাসী দুর্ভিক্ষের কবলে পড়েছেন। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসের শেষের দিকে উপত্যকার মধ্যাঞ্চলের প্রশাসনিক অঞ্চল দেইর আল বালাহ ও দক্ষিণের খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক গাজার দুর্ভিক্ষকে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সরাসরি ফলাফল বলেও উল্লেখ করেছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় ইসরায়েল যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তা অস্বীকার করা তাদেরকে বন্ধ করতে হবে। তিনি বলেন, এতে যেসব দেশের প্রভাব রয়েছে তাদের এই আইপিসির প্রতিবেদনকে গুরুত্ব ও নৈতিক দায়িত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। আইপিসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় টম ফ্লেইসার বলেন, এই দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকানো যেত, কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধায় গাজায় খাদ্য ঢুকতে পারছে না, তাই দুর্ভিক্ষ তৈরি হয়েছে। মিশর সীমান্তে ত্রাণ ভর্তি হাজারো ট্রাক কয়েক মাস ধরে গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে, কিন্তু গত মার্চ থেকে ইসরায়েলের অবরোধের কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। মে মাসের শেষ থেকে তারা গাজায় কিছু ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সীমা শারমিন, বিটিভি নিউজ। দোনেৎস্ক অঞ্চলে 2টি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বাহিনীর অভিযানের পর সেরেদনে ও ক্লেভানবাইক গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে। বিবৃতি অনুসারে রাশিয়ান বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামানগুলো ইউক্রেনীয় সামরিক শিল্প কমপ্লেক্স স্থাপনা এবং বিদেশি যোদ্ধাদের অস্থায়ী স্থাপনাগুলোতে আঘাত করেছে। অন্যদিকে ইউক্রেনীয় বিমান হামলার প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে 4টি নির্দেশিত বিমান বোমা এবং 160টি ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভ রাশিয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,057.58, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.21 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,314.81, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.19 বেশি। আজ 243টি কোম্পানির 1,66,91,201টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 20,40,37,000 টাকারও বেশি। এর মধ্যে 111টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 117টির কমেছে এবং 15টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা34 এবং সূর্যাস্ত 6টা16। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা50, জোয়ার সকাল 8টা29। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টায় এবং জোয়ার রাত 8টা52।